নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 10ই নভেম্বর ঢাকায় শহীদ নূর হোসেনের কে ঘিরে যে শহীদ দিবস পালন হয়, দীর্ঘদিন ধরে হচ্ছে, আওয়ামী লীগ করে থাকে। সেখানে কি ঘটেছিল আপনারা জানেন। শেখ হাসিনা টেলিফোনে বলেছিলেন যে আওয়ামী লীগের সমর্থকরা যেন ঢাকায় পথে নামেন, সঙ্গে যেন ডোনাল্ড ট্রাম্পের ছবি থাকে। তারপর খুব অল্প কয়েকজন নেমেছিলেন। আসলে আমার এটা মনে হয় শেখ হাসিনা দেখতে চাইছিলেন যে তিনি কল দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রিয়াকশনটা কি হয়। আমি বলবো শেখ হাসিনা সেই কাজে 100% সফল। তার এই আহ্বানের পরেই অন্তর্বর্তী সরকারের প্রশাসনের মধ্যে যে থরহরিকম্প দশা দেখা দিয়েছিল, সেটাই প্রমাণ করে যে এখনো শেখ হাসিনাকে কতটা ভয় পায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেখুন, আওয়ামী লীগের না 36% সলিড ভোট আছে। বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সমাজ মাধ্যমে আমি দেখছিলাম বেশ কয়েকটা ওপিনিয়ন পোল হয়েছে। তাতে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে। যদিও সমাজ মাধ্যমে এই ধরনের ওপিনিয়ন পোল বাস্তবের রুক্ষ মাটিতে কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে আমার সন্দেহ আছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে আওয়ামী লীগকে এখনো কিন্তু মুছে দেওয়া যায়নি বাংলাদেশের মাটি থেকে। সম্ভবত সেটা সম্ভব নয়, কারণ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন অনেকে বলছেন, আমি শুনছি কথাটা, শেখ হাসিনা ফ্যাসিস্ট। আমার মনে হয় যারা ফ্যাসিস্ট বলে শেখ হাসিনাকে অবহিত করছেন, তারা ফ্যাসিস্ট শব্দের আবিধানিক অর্থ কি জানেন? কাদেরকে ফ্যাসিস্ট বলা হয়? যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তাদের কাজকর্মের মধ্যে প্রতিটা ক্ষেত্রে বৈষম্য ফুটে উঠছে। দেখুন, মাহফুজ আলম ও উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছে, সংবিধান পাঠ করেছে, রাষ্ট্রপতির তাদেরকে এই উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন। শপথ নেবার পর ও রাষ্ট্রপতি ভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু মুজিবের ছবি সরিয়ে দিয়েছে। দেখুন, বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে স্বীকৃত। কোথায় কোথায় বঙ্গবন্ধুর ছবি থাকবে সেটা স্পষ্টভাবে বাংলাদেশের সংবিধানে বলা হচ্ছে। তাহলে সংবিধানটাকে সাসপেন্ড করতে হবে, বাতিল করতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে। তারপরে আপনি বঙ্গবন্ধুর ছবি যেখানে যেখানে টাঙানোর কথা সংবিধানে বলা হয়েছে সেখান থেকে ছবি সরাতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ। মাহফুজ আলম সহ অন্যান্য উপদেষ্টারা সংবিধান হাতে নিয়ে শপথ নিয়ে সংবিধানের কথাই মানছেন না। এর থেকে কি প্রমাণ হয় যে এরা নিতান্তই নাদান, নাবালক। রাষ্ট্র পরিচালনার যে প্রাথমিক শর্ত, যে দায়িত্ব থাকা উচিত, এগুলো কোনোটাই এদের নেই। তারপরে আসিফ নজরুল বলেছেন যে ইন্টারপোলের সহযোগিতা চাইবেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। এগুলো হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক অডিয়েন্সকে খ্যাপানোর কৌশল ছাড়া আর কিছুই নয়। যদিও অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই। বিচার হতে পারে, কেউ বিচারের সময় দেশে না থাকলেও বিচার হতে পারে, তারপর যে রায় হবে তারপর তারা চেষ্টা করবেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার করা। কিন্তু আসিফ নজরুল আগ বাড়িয়ে বলে দিচ্ছেন যে তারা ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছেন। উনিও জানেন যে ইন্টারপোলের দ্বারস্থ কিছু হবে না। শেখ হাসিনা ভারতে আছেন, ভারত সরকারের অনুমতি ছাড়া ইন্টারপোল এক ফোঁটা এগোতে পারবেন না। দীর্ঘ আইনি প্রক্রিয়া, দীর্ঘসূত্রিতা হয়। কিন্তু ডোমেস্টিক অডিয়েন্সকে লক্ষ্য করে বাংলাদেশের মানুষকে খ্যাপানোর জন্য পরিকল্পিতভাবে আসিফ নজরুল এই কথাগুলো বলছেন। কিন্তু 10ই নভেম্বর বাংলাদেশের রাজপথে ট্রাম্পের ছবি নিয়ে যারা পথে নেমেছিলেন তাদের পুলিশ এবং সেনাবাহিনী নিগ্রহ করেছিল, মহিলারা নিগৃহীত হয়েছিলেন।
দেখুন, ট্রাম্পের সমর্থকরা তো পথে নামতেই পারেন, তারা আওয়ামী লীগের সমর্থক হতে পারেন, সাধারণ বাংলাদেশের মানুষ হতে পারেন, তারা ট্রাম্পকে পছন্দ করেন, ট্রাম্প ঐতিহাসিক নির্বাচনে জিতেছেন, সেই জন্য ট্রাম্পের সমর্থনে তারা রাস্তায় নেমেছেন, সেই জন্য তাদের উপর বলপ্রয়োগ করা হবে এটা কিন্তু মানা যায় না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিঅ্যাক্ট করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের একই অবস্থা, যারা ট্রাম্পের ছবি নিয়ে পথে নেমেছে তাদের সেনা ও পুলিশ কি করেছে আপনারা জানেন, বাংলাদেশ কোন পথে চলছে। এটা আমি মানে ভাওয়াটিম অনুবাদ করলাম না, কিন্তু ট্রাম্প এক্স হ্যান্ডেল যে পোস্টটা করেছেন তার আক্ষরিক অনুবাদ এটাই হয়, অর্থাৎ শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশ কোন পথে চলেছে। অর্থাৎ শেখ হাসিনার অবর্তমানে ভারত বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ট্রাম্প বলেছেন শেখ হাসিনার অবর্তমানে, সাবেক শব্দটা ব্যবহার করেননি বা ভূতপূর্ব প্রধানমন্ত্রী বলেননি। অর্থাৎ শেখ হাসিনা বাধ্য হয়েছেন বাংলাদেশের মাটি থেকে চলে যেতে, অন্য জায়গায় আশ্রয় নিতে, কিন্তু তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন। শেখ হাসিনা কিন্তু তার পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে দেননি, রাষ্ট্রপতি বলেছেন আমি তো শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র পাইনি। তাহলে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, বাংলাদেশ গভর্নমেন্ট ইন এক্সাইল। কার্যত শেখ হাসিনার এই অবস্থানকেই ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দিয়েছেন, এতেই ইউনূস প্রশাসন নড়ে চড়ে বসেছে। অর্থাৎ ইউনূস যে ডেমোক্র্যাট ইকোসিস্টেমের একজন সক্রিয় সদস্য, এটা সবাই জানে, বাংলাদেশের মানুষ জানে, পশ্চিমী দুনিয়া জানে, ডোনাল্ড ট্রাম্প জানেন। ডোনাল্ড ট্রাম্প যখন 2016 সালে নির্বাচনে জিতেছিলেন তখন আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেন, তখন নাকি ট্রাম্প বলেন সেই গ্রামীণ ব্যাংকের সেই ভদ্রলোক কোথায় যিনি আমাকে হারাবার জন্য হিলারি ক্লিন্টনকে প্রচুর টাকা অনুদান দিয়েছিলেন। আবার সেই সময় ইউনূস কি বলেছিলেন ট্রাম্পের জয়ের পর, যে সূর্যগ্রহণের মতো খারাপ অবস্থা। ট্রাম্পের জয়কে কার্যত তিনি নিন্দা করেছিলেন, সমর্থন তো দূরের কথা। ডোনাল্ড ট্রাম্প এগুলোকে মনে রাখেন, এবং নতুন ট্রাম্প প্রশাসন যখন দায়িত্ব নেবে আনুষ্ঠানিকভাবে 20 জানুয়ারির পর, যার প্রাথমিক যে আভাস পাওয়া যাচ্ছে তাতে ভারত বন্ধু লোকজনদের সংখ্যা বেশি, চীন বিরোধী, ভারত বন্ধু, র্যাডিক্যাল ইসলামের বিরোধী লোকজনের সংখ্যা বেশি। সেই প্রেক্ষিতে দেখতে হবে ট্রাম্পের এক্স হ্যান্ডেলের এই পোস্টকে। দিওয়ালির পরের দিন তিনি আবার একটি পোস্ট করেছিলেন, তাতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে তিনি ক্ষমতায় থাকলে এই ধরনের ঘটনা ঘটতে দিতেন না। বাইডেন প্রশাসন হিন্দুদের স্বার্থ রক্ষায় যে কিছুই করে না সেটা অর্থহীন ভাষায় বলে দিয়েছিলেন। আবার হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাহলে এখন 2 2 4 করুন, ভারতের চোখ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিকে দেখবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। সেই প্রেক্ষিতে 10ই নভেম্বর ঢাকাতে ট্রাম্পের ছবি নিয়ে যারা পথে নেমেছিলেন তাদের উপর সেনা ও পুলিশের যে তাণ্ডব আমরা দেখেছি সেটা নিয়ে কিন্তু ট্রাম্প কার্যত ধুয়ে দিয়েছেন ইউনূসকে। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুরো বিষয়টাকে কিভাবে দেখবে সেটা তাদের ব্যাপার। তারা নাকে তেল দিয়ে ঘুমাবে বা আমেরিকার বা ট্রাম্পের এই ধরনের মন্তব্যকে তারা গুরুত্ব আদৌ দেবেন কিনা সেটা তাদের একান্ত অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ডেমোক্র্যাট প্রশাসনের কাছ থেকে ইউনূস যে সাহায্য পেয়েছিলেন এবার কিন্তু সেটা পাবেন না। একে বাংলাদেশের হাঁড়ির হাল, কয়লা আমদানির পয়সা নেই, যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপর ভরসা করে বাংলাদেশ বিদেশি মুদ্রা আয় করত সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রির অবস্থাও তথৈবচ। অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কর্মীরা বেতন না পেয়ে পথে নেমেছেন, সেনা পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাইরের বিনিয়োগ হচ্ছে না, বিভিন্ন জায়গায় অর্ডার বাতিল হচ্ছে। আদানিকে $850 মিলিয়ন যেটা বাংলাদেশ সরকারের কাছ থেকে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গোষ্ঠী পাবে সেটা এখনো তারা পায়নি।
তারা 1500 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন বাংলাদেশকে সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ ছিল, কিন্তু এখন তারা মাত্র 40% বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করছে এবং তার উপর বাংলাদেশে অসহিষ্ণুতা বাড়ছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন বাড়ছে, বাংলাদেশের অসাম্প্রদায়িক মুক্তমনা মানুষ নিপীড়নের শিকার হচ্ছে, সর্বত্র একটা আতঙ্কের পরিবেশ। বহু মানুষ নিজেকে ঘরবন্দি করেছেন, কারণ জীবনের নিরাপত্তা না থাকলে তারা রাস্তায় বেরোবেন কি করে। মহিলাদের অবস্থা কার্যত দুর্বিষহ। এই যে আজমেরি হক বাঁধান, খুব শক্তিশালী অভিনেত্রী, আমাদের এখানেও কাজ করেছেন, বাংলাদেশের খুব জনপ্রিয়। তিনি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন, পথে নেমেছিলেন, গান গেয়েছিলেন। তিনি এমন তিতিবিরক্ত বর্তমান পরিস্থিতিতে তিনি এখন আমেরিকা বা কানাডা যেতে চাইছেন। মিথিলার কি খবর আমি জানি না। আমাদের অদিতি মহসিন, শামা রহমান, রেজমানা বন্যা চৌধুরী, তাদের কথা জানি না। এরা আমাদের এখানে অত্যন্ত জনপ্রিয়। দেখুন, ভারত বাংলাদেশের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ হবে, বাংলাদেশের পাবলিশার্সরা কলকাতার আন্তর্জাতিক বইমেলায় আসবে, এগুলো আমরা অভ্যস্ত দেখে। সাংস্কৃতিক আদান প্রদানের এই ক্ষেত্রগুলোতে আমাদের স্বচ্ছন্দ যাতায়াত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরো বিষয়টাই বিষ পাও জলে। শাহরিয়ার কবির কেমন আছেন জানি না, রানা দাশগুপ্ত কোথায় আছেন জানি না। কিছু লোক বাংলাদেশের মাটিতে স্লোগান দিচ্ছে, এক একটা হিন্দু দল ধৈরা ধৈরা জবাই কর, এবং বাংলাদেশের সেনা পুলিশ নীরব দর্শকের ভূমিকায় কার্যত যারা স্লোগান দিচ্ছেন, যারা এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন, তাদেরকে নিরাপত্তা বিধান করছে সেনা এবং পুলিশের বাহিনী। এই হচ্ছে বাংলাদেশের সার্বিক ছবি। ধর্মীয় সংখ্যালঘুরা তো নিপীড়নের শিকার, অতীতেও তারা নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তা অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছেন। শুধু ধর্মীয় সংখ্যালঘুরা কেন, বাংলাদেশের মুক্তমনা অসাম্প্রদায়িক মানুষও রীতিমতো আতঙ্কে নিজেদের গুটিয়ে নিয়েছেন। আমি অনেকের সঙ্গে কথা বললাম, বাংলাদেশ থেকে তারা টেলিফোন করেছেন, জিজ্ঞেস করলাম যে আপনারা কেমন আছেন, বলে কেমন আছি বুঝতেই তো পারছেন দাদা, কোনো নিরাপত্তা নেই, নিজেদের বাধ্য হয়েছি ঘরবন্দি করতে, খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোই না। এই হচ্ছে বাংলাদেশের সার্বিক অবস্থা। অন্তর্বর্তী প্রশাসন আইন কানুন কিছু মানবে না, সংবিধানকে মানবে না, তারা ভাবছে যা ইচ্ছা তাই করবে তারা, কেউ তাদের কিছু বলবে না। সম্পূর্ণ অবৈধ অগণতান্ত্রিক মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এখন ক্ষমতায় এসছে। এরা বাংলাদেশে শরিয়া চালু করতে চায়। আফগানিস্তানে তালিবানরা যেরকম শাসন চালু করেছে, তারা এক্স্যাক্টলি বাংলাদেশে সেটাকে প্রবর্তন করতে চায়। তাতে মহিলাদের অধিকার বলে কিছু থাকবে না, মহিলারা ঘরবন্দি থাকবেন, রাস্তায় বেরোতে পারবেন না, কাজ করতে পারবেন না, পড়াশোনার সুযোগ সংকুচিত হবে, শিল্পকলায় তাদের অংশগ্রহণ কার্যত থাকবে না বললেই চলে। এই ধরনের একটা সমাজ তৈরি করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কারণ এই সরকারের প্রাণভোমরা হচ্ছে হিজবুত তাহরির, তারপরে জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলাম। জামাত ৭১-এর গণহত্যায় অভিযুক্ত, তাদের বিচার কেন হবে না? তারা আওয়ামী লীগকে গণহত্যায় অভিযুক্ত বলছেন, কোন যুক্তিতে বলছেন? ৭১-এর মুক্তিযুদ্ধে যারা মুক্তিকামী বাঙালিদের খুন করেছিল পাক সেনার সঙ্গে হাতে হাত মিলিয়ে, তারা তো গণহত্যার সঙ্গে যুক্ত, তাদের বিচার হবে না? বাংলাদেশের মানুষ কি বলেন? আমি তাদের উদ্দেশ্যে প্রশ্নটা রাখলাম। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, হিন্দু মুসলমান নির্বিশেষে। তাদের গণহত্যার সঙ্গে যুক্ত ছিল জামাত। তাহলে গণহত্যার বিচার চাইতে গেলে জামাতের বিচার সবার আগে চাইতে হবে। দেখুন, এই অন্তর্বর্তী সরকার এ বিষয়ে রাগ পাচ্ছে না। তারপর তাদের উপদেষ্টা নিয়োগ নিয়ে নিজেদের মধ্যে খেই শুরু হয়েছে। মোস্তফা ফারুকি, যিনি একজন চিত্র পরিচালক, সমকামী আন্দোলন, পরকীয়া বিষয়ে তার একটা বলিষ্ঠ মতবাদ আছে,
তাকে কেন অন্তর্ভুক্ত করা হলো তা নিয়ে হেফাজত জামাত প্রতিবাদ করছে, রাস্তায় নেমেছে। তিনি আবার বাংলাদেশে প্রথম আলো লবির সঙ্গে সংযুক্ত। প্রথম আলো লবির সঙ্গে আসিফ নজরুল, মোস্তফা ফারুকি, তিশা আরো অনেকে আছেন। খুব শক্তিশালী এই প্রথম আলো লবি। আমার মনে হয় ইউনূস সাহেব নিজে যেহেতু নাস্তিক, সমকামী আন্দোলনকে সমর্থন করেছিলেন, সেজন্য মোস্তফা ফারুকির উপদেষ্টা হিসাবে দায়িত্বভার গ্রহণের পিছনে আমার মনে হয় যে মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ ভূমিকা আছে। আসিফ নজরুলের সঙ্গেও আমেরিকার ওই ডেমোক্র্যাট লবির একটা অংশের যোগাযোগ আছে। অর্থাৎ কে কত ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ সেটা দেখানোর জন্য ইউনূস এবং আসিফ নজরুলের মধ্যে কার্যত মারামারি শুরু হয়ে গেছে। নইলে ইউনূস সাহেব তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান যখন ফিনান্সিয়াল টাইমসে সাক্ষাৎকার দিয়ে বললেন যে এই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে ফেরাতে তিনি চাইছেন না, এটা তাদের স্কিম অফ থিংসে নেই। আসিফ নজরুল বললেন আমরা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছি যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা যায়। ভাবুন, এই হচ্ছে অবস্থা। তার মধ্যে 10ই নভেম্বরের ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইউনূস প্রশাসনকে কার্যত ধুইয়ে দিয়েছেন। যারা বলছিলেন না আমেরিকার বিদেশ নীতিতে কোনো পরিবর্তন হয় না, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ কোথায় সেটাই কি জানেন? আমাদের এখানেও কয়েকজন বলার চেষ্টা করছিলেন, বাংলাদেশে তো বহু লোক বলছিলেন। তারা জেনে রাখুন যে ডোনাল্ড ট্রাম্প ইউনূস সরকারকে টিকতে দেবেন না বেশি দিন। কারণ তার মতে, ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস অনুযায়ী এই সরকারের পিছনে রাডিকাল ইসলাম আছে এবং এনজিও কালচার আছে। আমেরিকার জনাদেশ হলো রাডিকাল ইসলামের বিরুদ্ধে, লেফট এনজিও কালচারের বিরুদ্ধে। সুতরাং ইউনূস প্রশাসনের কাছে খুব খারাপ সময় আসছে, সব দিক থেকে তারা অবরুদ্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই বাংলাদেশের সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে, তারা জবাবদিহি চাইছেন কেন জিনিসপত্রের দাম এরকম। এর জবাব কিছু নেই। এখন সরকারের বিরুদ্ধে যাতে সমালোচনা না হয় সেই জন্য অধ্যাদেশ জারি করতে চাইছে, এবং এই সরকার কতদিন থাকবে সে সম্পর্কে অধ্যাদেশে স্পষ্ট করে কিছু বলা হবে না। অনন্তকাল থাকতে পারে, 10 বছর থাকতে পারে। অর্থাৎ এই সরকারের আশু নির্বাচনের কোনো পরিকল্পনা নেই, যতই বা বিএনপি সেটা দাবি করুন না কেন। এবং আগামী দিনে বিএনপিও এই অন্তর্বর্তী সরকারের রোষের মুখে পড়বে। তাই অনেক অবজারভার বলছেন, যারা বাংলাদেশের সমাজ মাধ্যমে খুব সক্রিয়, বাংলাদেশের ইতিহাসে সব থেকে কালো অধ্যায় শুরু হয়েছে। সুড়ঙ্গের শেষে আলোর দেখা পেতে হলে আরো অন্তত 1 দশক অপেক্ষা করে থাকতে হবে।